এবং আমরা তো দেখেছি যে এই এটা আপনারা অনেকেই জানেন যে গণভবনে সাংবাদিকরা যেতেন ঈদের আগে, তারা একজন প্রেস সচিবের কাছ থেকে বা ডেপুটি প্রেস সেক্রেটারির কাছ থেকে খাম নিতেন, টাকার খাম। হ্যাঁ, নিয়ে সেটা তারা আবার সেলফি পোস্ট করতেন যে অমুক ভাই দিল। এইটা যদি সাংবাদিকদের নৈতিকতা হয়, স্ট্যান্ডার্ড হয়, তাহলে আপনি সেখান থেকে কি আশা করতে পারবেন? এখানে অনেকগুলো প্রস্তাবনা এসছে, আমি দেখলাম ভালো সবগুলোই। আমার কয়েকটা বিষয় আমি শুধু বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে গণমাধ্যম সংস্কারের ক্ষেত্রে আমরা যেটা প্রথমেই যদি ধরে নেই, আমার কাছে মনে হয় নাম্বার 1 হচ্ছে মালিকানার সমস্যা। যে আমরা গত 15 বছর কিংবা তারও আগে থেকে যারা গণমাধ্যমের মালিক হয়েছেন তারা কারা, ওনাদের ক্রেডেনশিয়াল কি, তারা কি গণমাধ্যম চালানোর মতো উপযুক্ত ব্যক্তি? গণমাধ্যম একটা ব্যবসা বটে, এটা অলওয়েজ মার্কেট ড্রিভেন, কিন্তু ওনাদের ইন্টেনশনটা কি, এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। এবং আমার সঙ্গে যাদের কথাবার্তা হয় বিভিন্ন হাউসের, সেটা টেলিভিশনে কিংবা যারা পত্রপত্রিকায় কাজ করেন, সবারই একটা অভিযোগ ছিল গত 15-16 বছর ধরে যে আমরা যেটা ভাবি বা আমরা যে ধরনের রিপোর্ট করার চেষ্টা করি সেইটা আমরা করতে পারি না। এখন দেখেন, একজন সাংবাদিক কি করে সেটা করতে পারবে? একজন আলোচক বলছিলেন যে গত 15 বছরে গণমাধ্যমের মালিকানার ধরনটা কেমন ছিল। একটা ছোট্ট উদাহরণ বলি, শফিক ভাইও জানেন এই বিষয়গুলো। গণভবনে একটা প্রেস কনফারেন্স হলো, এটার নাম হচ্ছে প্রেস কনফারেন্স, আর একটু আলাপ আলোচনা, একটু হাসি ঠাট্টা জনগণকে নিয়ে করা, এটার মূল উদ্দেশ্য ছিল ওইটা। তো আমাকে একদিন একজন রিপোর্টার একটা টেলিভিশন চ্যানেলের খুব আক্ষেপ করে বললেন যে ভাই, আমি তো একটা মহা বিপদে আছি। বিপদটা কি? যেদিন এই সংবাদ সম্মেলন হয়, আমার অন্যতম দায়িত্ব থাকে সকাল থেকে গণভবনে একটা আসন দখল করে রাখা সামনের সারিতে, যাতে করে আমার মালিক এসে ওখানে বসতে পারে। এইটা হচ্ছে গণমাধ্যমের চরিত্র, যে মালিক গিয়ে প্রধানমন্ত্রীর সামনে গিয়ে বসে থাকবেন, হাজিরা দিবেন এবং বলবেন যে এই যে আমি এসেছি, আপনার আনুগত্য আমি মানলাম। হ্যাঁ, তো সেইভাবে এই বিষয়গুলো পরিচালিত হয়েছে। বাংলাদেশে এমনও তো টেলিভিশন চ্যানেল অপারেট করেছে এবং এখনও করছে, যেখানে আওয়ামী লীগের যে গুজব সেল CRI বলে একটা প্রতিষ্ঠান ছিল, তারা স্ক্রিপ্টিং করে দিত। আমি জানি, আমার সঙ্গে শেয়ার করেছে, সেই স্ক্রিপ্ট আমার কাছেও আছে। এবং যে রিপোর্টার বলতো যে আমরা এটা করতে পারবো না, হ্যাঁ, তাদের অনেকেই সে প্রতিষ্ঠান ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তাহলে সেই সব গণমাধ্যমের মালিকরাও তো এখনো টিকে আছে। 5ই আগস্টের পরে আমরা এত পরিবর্তনের কথা বলছি, এত জায়গায় এত কিছু কথা বলছি, কিন্তু গণমাধ্যমের যে সমস্যা বা যে সংকট, এটা নিয়ে কিন্তু আমাদের খুব একটা আলোচনা হচ্ছে না। কারণ আপনি ফ্যাসিবাদের মতাদর্শ যদি, বা ফ্যাসিবাদ তো নিজে একটা মতাদর্শ, এটাকে আপনি যদি আরও বেশি শক্ত করতে চান, প্রচার করতে চান, এখানে তো গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছে। এবং আমরা তো দেখেছি যে এটা আপনারা অনেকেই জানেন যে গণভবনে সাংবাদিকরা যেতেন ঈদের আগে, তারা একজন প্রেস সচিবের কাছ থেকে বা ডেপুটি প্রেস সেক্রেটারির কাছ থেকে খাম নিতেন, টাকার খাম। হ্যাঁ, নিয়ে সেটা তারা আবার সেলফি পোস্ট করতেন যে অমুক ভাই দিল। এইটা যদি সাংবাদিকদের নৈতিকতা হয়, স্ট্যান্ডার্ড হয়, তাহলে আপনি সেখান থেকে কি আশা করতে পারবেন? সম্ভব কিছু। কিন্তু এই যে লাস্ট 15 ইয়ার্সে যেভাবে গণমাধ্যমের রিক্রুটমেন্ট যেভাবে হয়েছে, এগুলো তো পরিকল্পিতভাবে করা হয়েছে। বাংলাদেশে গণমাধ্যমের রিক্রুটমেন্টের মানদণ্ড কি আমাকে বলেন তো? কোনো মানদণ্ড আছে? যেমন ধরেন, আমরা যারা, শফিক ভাই দীর্ঘ সময় ইন্টারন্যাশনাল মিডিয়ায় কাজ করেছেন, আমিও করেছি, আমাদেরকে একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়েছে, একটা পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়েছে। আমি তো আমারটা বলতে পারি একেবারে রিটেন ভাইবা, সেভাবে আমরা গিয়েছি। ওইখানে কে কার মামা, কে কার খালু, কে কার ভাই, কারকে, এটার কোনো জায়গা নেই। হ্যাঁ, রিক্রুটমেন্ট প্রসেসের মধ্য দিয়েও, ওই স্ক্রিনিংয়ের ভেতর দিয়েও অনেক কিছু ঢুকে পড়তে পারে, সেটা অন্য জিনিস, কিন্তু একটা প্রসেস তো আছে।
তাহলে আমার বাংলাদেশের যে গণমাধ্যম যেগুলো অপারেট করে এখানে রিক্রুটমেন্ট প্রসেস কি? কোনো প্রসেস আছে? নাই। টেলিভিশন চ্যানেল দখল করে দেওয়ার পরে, দখল হয়ে যাওয়ার পর নাম এসছে সিআরআই থেকে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লিস্ট দিয়ে যে অমুক অমুক অমুককে বসাতে হবে, অমুককে চিফ রিপোর্টার করতে হবে, অমুককে অ্যাসাইনমেন্ট এডিটর করতে হবে। করেছে না? আমরা দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি ওভারঅল মালিকানার জায়গাটাকে অ্যাড্রেস করতে না পারি, কি করে একজন ব্যবসায়ী যে আটার ব্যবসা করছে, লবণের ব্যবসা করছে, তাকে আপনি গণমাধ্যমে লাইসেন্স দিচ্ছেন, সে সব কিছু করে নিচ্ছে, তাহলে আপনার এখানে লাইসেন্স পাওয়ার মানদণ্ড কি সেটাও তো আমরা ঠিক করতে পারিনি, হয়নি, ইচ্ছা করে করা হয়নি। আর সবচেয়ে বড় বিষয় যেটা, যে সাংবাদিকদের বেতন এবং অন্যান্য প্রসঙ্গগুলো এখানে এসছে একটা সুপারিশ আকারে। আমার কাছে যেটা মনে হয় যে মিডিয়া যেহেতু মার্কেট ড্রিভেন, এখানে এটা আমার একেবারেই ব্যক্তিগত মতামত যে এখানে ওয়েজ কোড তো আছে, যে আমরা গার্মেন্টস সেক্টরে একটা ন্যূনতম স্যালারির কথা বলি না, যে এই বেতন না হলে পরে এর কমে হলে আপনি তাকে রাখতে পারবেন না, আপনাকে এটা দিতে হবে, এর বেশি এবার আপনি যত দেন। তা আপনি কয়টা পত্রিকা, কয়টা টেলিভিশন চ্যানেল সেই ন্যূনতম যে মানদণ্ড এগুলো ফলো করছে? সেরকম তো কোনো কিছু নাই। ওয়েজ কোড জিনিসটাকে করা হয়েছে শুধু প্রিন্ট মিডিয়ার জন্য। টেলিভিশন মালিকরা বলেছিলেন তখন, না আমরা এটার মধ্যে ঢুকতে চাই না, সুতরাং তারা ঢুকবেন না, তারা এখান থেকে ইমিউন। তা আপনি যিনি কিনোট পেপার দিয়েছেন, একজন সাংবাদিক এখনকার বাজারে এখন তখন যখনই বলেন আপনি 15-20 হাজার টাকা স্যালারি দিয়ে সে কি সার্ভাইভ করতে পারে? আমি ঢাকার বাইরে যেহেতু অনেক ঘুরি, কিছুদিন আগে আমাকে কুড়িগ্রামের এক সাংবাদিক বললেন যে ভাইয়া 15,000 টাকা বেতন পাই, অফিস হরহামেশা তাকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেয়, যেটার জন্য তাকে রংপুর যেতে হয়, তাকে নীলফামারে যেতে হয়, সে মোটরসাইকেলে করে যায়। বলে যে একটা অ্যাসাইনমেন্টে গেলে পরে দুপুরের খাবার, মোটরসাইকেলের বিল, এই সেই করে আমার 1-1.5 হাজার টাকা চলে যায়, কিন্তু অফিস আবার স্পেশাল স্টোরি চাচ্ছে। তাহলে আমি এটা কিভাবে প্রোভাইড করব? তা আমার কথা হচ্ছে, বাংলাদেশের গণমাধ্যমের সংখ্যা তো অনেক না, অনেক সংখ্যা। আমরা যদি একটা মানদণ্ড ঠিক করতে পারি যে না, স্ট্রিক্টলি আপনি একজন সাংবাদিককে এই বেতন দিতে পারলে পরে আপনি গণমাধ্যম অপারেট করতে পারবেন, নাইলে করতে পারবেন না। সাংবাদিকতায় সরকার, এটা শুনতে খারাপ লাগে, যে একটা ধান্দাবাজি একটা শব্দ প্রচলন হয়ে গেছে। ভাই, আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবন জীবিকার একটা তাগিদ আছে, তাই না? আমরা কিন্তু কোথাও ফ্রি কাজ করি না, আমার তো পরিবার চলতে হবে। আমি দেখেছি ঢাকার বাইরের সাংবাদিকরা, ঢাকায় অনেক তরুণ ছেলে মেয়েরা এত পরিশ্রম করে, সারাদিন এত পরিশ্রম করে, এত জায়গায় ঘুরে, এত জায়গায় যায়, কিন্তু দিন শেষে তারা যখন অফিসে ফিরে তাদের সেই রেসপেক্টটা থাকে না। বহু মিডিয়া হাউস যারা এখনো শুধু সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলে, তারা নিজেদেরকে অনেক বড় কিছু হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করতে হবে, সেখানে রিপোর্টারদের কোনো ভ্যালুই নেই। নিউজ রুমে একজন রিপোর্টার সারাদিনে কতটা পরিশ্রম করলো, সে সপ্তাহে কয়টা স্টোরি প্রডিউস করতে পারে, যদি কোয়ালিটি মেনটেন করতে হয়, তার যে ওয়েলবিং এর ব্যাপার, এগুলোকে তারা কেয়ারই করেন। আপনি সাংবাদিককে ইন হাউস কেয়ার করবেন না, কিন্তু আপনি বাইরে যদি বলেন আমার গণমাধ্যমের স্বাধীনতা দরকার, তখন সেটাকে অ্যাকাউন্টেবল করতে হবে, করা উচিত না? এবং এটা খুবই একটা ভয়াবহ প্রবণতা। আপনারা এখানে যারা আছেন তারাও হয়তো এগ্রি করবেন, শফিক ভাই অনেক ভালোই জানেন বিষয়গুলো, যে ইয়াং ব্রাইট ছেলে মেয়েরা যখন সাংবাদিকতায় আসে, এরা থাকতে চায় না 1 বছর, 1.5 বছর, 2 বছর পরে। অনেকে আসে নিজের প্যাশন থেকে। যে ছেলেটা, যে মেয়েটা প্যাশনে সাংবাদিকতায় আসছে, সে যদি ভাই 2 বছর একটু ভালো শ্রম দিত, সে কিন্তু বিসিএস পরীক্ষায় হয়ে যেতে পারত। সবাই তো আর বিসিএস কার্ডার হবে না, সে অন্য কোনো একটা প্রাইভেট সেক্টরে ভালো বেতনে সে জব করতে পারত। কিন্তু এই ছেলে মেয়েদেরকে আমরা ধরে রাখতে পারি না।
কারণ তারও তো একটা পারিবারিক চাহিদা থাকে, প্রত্যাশা থাকে।